সকাল 10টা। লন্ডন সেন্ট্রাল কারাগার থেকে বেরিয়ে এলেন জাইহান কাশ্মীরি। 19টি বছর পর বাইরের দুনিয়ার দেখা পেলেন তিনি। এক বুক তাজা নিঃশ্বাস টেনে নিতে নিতে তাকালেন চারপাশে। চেনা জানা লন্ডন অনেক বদলে গেছে। শহরের মোড়ে মোড়ে গাড়ি ঘোড়ার আনাগোনা, মানুষের কোলাহল, রাস্তাঘাট পরিচ্ছন্ন ও পরিপাটি। লন্ডন আর 19 বছর আগের দেখা শহরটি নেই। চারপাশের সবকিছুই কেমন যেন অচেনা। শহরের রাস্তা ধরে এলোমেলো হাঁটতে থাকলেন জাইহান। হাঁটতে হাঁটতেই একমাত্র সন্তানের কথা মনে পড়ে গেল। কোথায় আছে তার শাহজাদা মুহাম্মদ? বেঁচে আছে নাকি মায়ের মতো তাকেও মরতে হয়েছে? কোথায় আছে প্রিয়তমা স্ত্রী হত্যাকারী? কোথায় আছে আশোক রায় চৌধুরী যে তার খেয়ে তারপরে তাকেই জেলের ভাত খাইয়েছে, বিনা দোষে প্রতিশোধ নিয়েছে? কোথায় আছে সেই পাষণ্ড? এলোমেলো হাঁটতে হাঁটতেই হঠাৎ থমকে দাঁড়ালেন জাইহান। চোখ পড়ল চমৎকার এক মসজিদের উপর, লন্ডন ইসলামিক সেন্টার মসজিদ। হুট করেই ঢুকে পড়লেন ভেতরে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে নিলেন মুক্তি আনন্দের শুকরিয়া হিসেবে। নামাজ শেষ করে বসে থাকলেন কিছুক্ষণ। এলোমেলো অনেক চিন্তা ঘিরে ধরল তাকে। দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার স্মৃতিগুলো হাজির হতে শুরু করলো মনে। হঠাৎ এক লোক এগিয়ে এলো তার দিকে। বয়স 40-এর কোঠায়, সম্ভ্রান্ত চেহারা, 6 ফিটের মতো লম্বা, গায়ে সুটকুট, মাথায় তুর্কি টুপি, চোখে দামি ফ্রেমের চশমা। কাছে এসে সালাম দিল। কথা বলা যাবে একটু? সালামের উত্তর দিয়ে লোকটির দিকে তাকালেন জাইহান। বেশ চেনা চেনা লাগলো। অবশ্যই বসুন। জাইহানের সামনে বসে পড়ল লোকটি। অবাক চোখে তাকিয়ে থাকলো জাইহানের দিকে। প্রিয় ভাইয়া, ভুল হলে মাফ করবেন। আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি জাইহান কাশ্মীরি না? জি, ঠিকই চিনেছেন, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। অবশ্য চেহারা বেশ চেনা চেনা লাগছে। আমি সাদমান হিমিয়ারি, উত্তর দিল লোকটি। লন্ডনের দ্য রয়্যাল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে আপনি যখন FRCS করছেন তখন পরিচয় হয়েছিল আপনার সাথে। আমি তখন নতুন ভর্তি হয়েছি মেডিকেল কলেজে। স্মৃতির পাতা উল্টোতে শুরু করলেন জাইহান। মনে পড়ে গেল সাদমানকে। তার FRCS তখন শেষ হওয়ার পথে। এ সময় খবর পেলেন আরও একজন কাশ্মীরি আছে দ্য রয়্যাল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে। খুঁজে বের করলেন তাকে। এরপর অবশ্য দুজনের সম্পর্ক সিনিয়র জুনিয়রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, রূপ নিয়েছিল গভীর বন্ধুত্বে। ওখানে সাদমান ছিল নতুন, পড়ালেখার নানা বিষয়ে জাইহানের সাহায্য নিয়েছে সে। তাছাড়া ওখানে শুধু ওরাই ছিল ভারতীয়। দিনে দিনে ওদের সম্পর্ক গভীর হয়েছে, কিন্তু ওখান থেকে চলে আসার পর তার সাথে আর যোগাযোগ ছিল না। আচ্ছা, আপনিই তো সেই সাদমান। চেহারাটা মনে পড়বে করেও পড়ছিল না। এখন বেশ চিনতে পেরেছি। কেমন আছেন? কোথায় কি করছেন? লন্ডন গ্রিফথ হসপিটালে আছি, মাথা নেড়ে বলল সাদমান। সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কাজ করছি। আপনার খবর বলুন। ছিলেন বিখ্যাত ছাত্র। দ্য রয়্যাল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে FRCS কমপ্লিট করেছিলেন। এখন কি করছেন? কোথায় আছেন? আমার দুর্ভাগা জীবনের কথা কি বলবো। জেলখানায় কেটে গেছে 19 বছর। দুঃখের ছায়া পড়ল জাইহানের মুখে। জেলখানায় 19 বছর? বিস্ময় ঝরে পড়ল সাদমানের কণ্ঠে। কেন ভাই, কি এমন ঘটেছিল আপনার জীবনে যা আপনাকে জেলখানা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল? সে এক করুণ কাহিনী। এই কাহিনী আমার জীবনের বাঁক বদলে দিয়েছে। যে ছিল মেধাবী ছাত্র, ছিল পুরো ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তার জীবনের বাঁক কেমন করে বদলে গেল? ডাক্তারি জীবনের বদলে তার কেন টানতে হলো দুর্বিষহ জেল জীবনের ঘানি? সেই কাহিনী অবশ্যই শুনবো আমি। তার আগে বলুন, মুক্তি পেলেন কবে? আজই মুক্তি পেয়েছি জেল জীবনের কষ্ট থেকে। আর আমার এমনই সৌভাগ্য যে মুক্তি পাওয়ার সাথে সাথেই পেয়ে গেলাম আপনার মতো পুরনো বন্ধুকে। আপনার ঘটনাবহুল জীবনের সব ঘটনা শুনতে চাই আমি, তবে এখানে নয়, বাসায় গিয়ে। চলুন আমার সাথে। উঠে পড়লেন সাদমান। জাইহানও উঠতে বাধ্য হলেন সাদমানের পীড়াপিড়িতে। মসজিদের আঙিনাতেই ছিল গাড়ি, প্রিমিয়াম ব্র্যান্ডের প্রাইভেট কার। অল্পক্ষণের মধ্যেই পৌঁছে গেল লিংরো টাওয়ারের সামনে। টেমস নদীর তীরবর্তী শহর ওয়েস্ট মিনিস্টারের থিমস রোডের পাশেই রাজকীয় ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লিংরো টাওয়ার। কারুকার্য খচিত গম্ভীর ডিজাইনের কারণে নান্দনিক একটা অবয়ব পেয়েছে প্রাসাদোপম টাওয়ারটি। গাড়ি থেকে নামলো ওরা। লিংরো টাওয়ারের 6ষ্ঠ তলায় সাদমানের ফ্ল্যাটে এসে খাওয়া দাওয়ার পর গল্প জমে উঠল দুই বন্ধুর মধ্যে। সাদমান বলল, আপনার জেলে যেতে হলো কি কারণে? কি ঘটেছিল বলুন দেখি। সাদমানের প্রশ্ন শুনে জীবনের দুঃখ স্মৃতির পাতা উল্টোতে শুরু করলেন জাইহান কাশ্মীরি। দুঃখ কষ্টের স্মৃতিগুলো মিছিল করে করে এসে জড়ো হতে শুরু করলো তার মনে। জাইহান বলতে শুরু করলেন সেই জীবন্ত উপাখ্যান, যা তার হৃদয়ের পাতা আর বুকের খাতা রক্তমাখা অশ্রু দিয়ে রঞ্জিত করে গেছে গত 19টি বছর ধরে। উইলিংটন থেকে অ্যান্ডি করলাম, এরপর লন্ডন লাইফ হসপিটাল নামে একটি হসপিটালের কাজে হাত দিলাম। আমার কাছে ফান্ড ছিল, দ্রুত দাঁড়িয়ে গেল হসপিটাল। গ্যাস্ট্রোলজি বিভাগে একজন নার্স ছিল আশোক রায় চৌধুরী নামে, ভারতীয়। সে এলো আমার কাছে তার ছোট বোন পদ্মাবতী রায় চৌধুরীকে হসপিটালে কাজের ব্যবস্থা করে দেওয়ার আবদার নিয়ে।
পদ্মাবতী তখন মাত্র FRCS শেষ করেছে। ইন্টারভিউতে বেশ ভালো করলো আশুক রায়ের বোন পদ্মাবতী রায়। হসপিটালে জয়েন করলো সে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ প্রচণ্ড জ্বর হলো তার। ওষুধপত্র খেয়ে কয়েকদিনের মধ্যে আবার সুস্থ হয়ে উঠল। কিন্তু কিছুদিন পর আবার এলো জ্বর, আবার সুস্থ হলো, এরপর আবারও এলো। বারবার একই অবস্থা হচ্ছে দেখে ডক্টরস বোর্ড বসলো ওকে নিয়ে। তাদের পরামর্শে অনেকগুলো গুরুত্বপূর্ণ টেস্ট করানো হলো। রিপোর্টগুলো থেকে যা বেরিয়ে এলো সেজন্য কেউই প্রস্তুত ছিল না। জানা গেল ওর দেহে বাসা বেঁধেছে ক্যান্সার, কিন্তু সেটা সাধারণ কোনো ক্যান্সার নয়, বিরল ও আগ্রাসী প্রকৃতির ক্যান্সার, নিউরোরাস্টোমা। অশোক রায় ছাড়া পদ্মাবতী রায় চৌধুরীর মা বাবা ভাই বোন কেউই ছিল না। বেশ সচ্ছল ছিল অশোক রায় ও পদ্মাবতী। ভারতে বাবার রেখে যাওয়া টিনশেড বাড়ি থেকে মোটামুটি সম্মানজনক রুপি ভাড়া পেত। যে কোনো মূল্যেই ক্যান্সারের চিকিৎসা করতে প্রস্তুত ছিল পদ্মাবতী ও অশোক রায়। কিন্তু সমস্যা বাঁধল রক্ত নিয়ে। পদ্মাবতীর রক্তের গ্রুপ এতটাই বিরল যে সারা বিশ্বে অনুসন্ধান করেও ওর জন্য রক্ত পাওয়া গেল না। ওর রক্তের লোহিত কণিকায় ইন্ডিয়ান বি নামের একটি অ্যান্টিজেন নেই। তাছাড়া এই রক্ত শুধু ওই সমস্ত মানুষের কাছ থেকে পাওয়া যাবে যাদের শরীরে পজিটিভ শ্রেণীর রক্ত রয়েছে। এটাও কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়ে গেল যখন জানা গেল যে এই দুটি গ্রুপের রক্ত বহনকারীদের মধ্যে অধিকাংশ মানুষের এমন যাদের রক্তে ইন্ডিয়ান বি অ্যান্টিজেন আছে, অথচ দরকার হলো তাদের রক্ত যাদের রক্তে ইন্ডিয়ান বি অ্যান্টিজেন নেই। ব্রাদার ব্লাড নামে একটি স্বেচ্ছাসেবী রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাপী তার জন্য রক্তদাতা খুঁজে বেড়ালো, কিন্তু পেল না। বহু মানুষ এলো স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। তাদের মধ্যে প্রায় 1000 মানুষের রক্ত পরীক্ষা করা হলো, অথচ এমন রক্ত পাওয়াই গেল না যাতে ইন্ডিয়ান বি অ্যান্টিজেন নেই। আমাদের হসপিটালের প্রায় সবাই রক্ত পরীক্ষা করিয়েছিল, কিন্তু সবার রক্তেই ইন্ডিয়ান বি অ্যান্টিজেনের উপস্থিতি পাওয়া গেছে। তাই কারো রক্তই গ্রহণ করা যায়নি। বাকি ছিলাম শুধু আমি। শেষ পর্যন্ত আমার রক্তও পরীক্ষা করা হলো, আর প্যাথোলজিস্টরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন আমার রক্তে ইন্ডিয়ান বি অ্যান্টিজেন নেই। আমার রক্ত মিলে গেল পদ্মাবতী রায়ের রক্তের সাথে। রক্ত দিতে শুরু করলাম আমি। প্রতি 4 মাস পর পর 1 ব্যাগ করে রক্ত দিতে হতো। রক্ত পাওয়ার পর পুরোই চিকিৎসা শুরু হলো কেমোথেরাপি দেওয়া। আল্লাহ তাআলার অশেষ রহমতে 1 বছরের মধ্যেই সুস্থ হয়ে উঠল পদ্মাবতী। আল্লাহর অশেষ দয়ায় ক্যান্সার পরাজিত হলো, পদ্মাবতী জয়ী হলো। কিন্তু সুস্থ হয়ে ওঠার পর একদম বদলে যেতে শুরু করলো পদ্মাবতী। প্রচণ্ড দুর্বল হয়ে পড়ল আমার প্রতি, ইসলামের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হলো। গভীর সম্পর্ক গড়ে তুলল আমার আম্মুর সাথে। আম্মুর কাছ থেকে দিনই বইপত্র নিয়ে আসতো, পরে আবার ফেরত দিত। ধীরে ধীরে আম্মুর কাছ থেকে নামাজও শিখে ফেললো। রমজানের রোজা রাখতে শুরু করলো, পর্দা শুরু করলো। এভাবে ভেতরে ভেতরে পুরোপুরি নিষ্ঠাবতী মুসলিম হয়ে উঠল সে। ওর ফোন ধরতাম না বলে আমাকে একের পর এক চিঠি লিখতে শুরু করলো পদ্মাবতী। চিঠির পর চিঠি পাঠিয়ে আমাকে বিয়ে করার আকুতি জানালো সে। সে ছিল পরমা সুন্দরী, আচার আচরণে ভদ্র, চলাফেরায় শালীন। পর্দা শুরু করার পর সেটা আরও পূর্ণতা পেয়েছিল। কিন্তু তাকে নিয়ে আমার কোনো অনুভূতিই ছিল না। আমাকে পটাতে না পেরে আম্মুকে ধরল সে। আম্মুকে আম্মু ডাকতে শুরু করলো। এর মধ্যে হুট করেই ইসলাম ধর্ম গ্রহণ করে বসলো পদ্মাবতী, আমাদের না জানিয়ে। আদালতের অনুমতিপত্র দেখাতে নিয়ে এলো আম্মুর কাছে। মুসলমান হয়ে জাহিনা আয়েশা নাম গ্রহণ করলো সে। এবার আম্মু পটে গেল একদম। আমাকে চাপ দিতে শুরু করলেন। আমি রাজি হচ্ছিলাম না বলে আম্মু আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন। শেষ পর্যন্ত আম্মুর কাছে পরাজিত হতেই হলো। কিন্তু বাদ সাধলো অশোক রায় চৌধুরী। বিয়ে ঠেকানোর জন্য যত প্রচেষ্টা আছে সব করতে শুরু করলো সে। পদ্মাবতী ছিল অনর। তার এক কথা, যে কোনো মূল্যেই হোক বিয়ে করবে আমাকেই। পৃথিবীর যত বাধাই আসুক কোনো বাধাই তাকে ফেরাতে পারবে না। একদিন এলো সেই শুভক্ষণ। আদালতের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হলাম আমরা। অশোক রায় খেপে গেল মানে ভীষণ খেপে গেল। হসপিটাল থেকে ইস্তফা দিয়ে আমার নামে মামলা করে বসলো। তার বোনকে ভুলিয়ে ভালিয়ে মুসলমান বানিয়ে বিয়ে করার মিথ্যে অভিযোগ এনে হসপিটাল থেকে ইস্তফা দিয়ে আমার নামে মামলা করে বসলো। তার বোনকে ভুলিয়ে ভালিয়ে মুসলমান বানিয়ে বিয়ে করার মিথ্যে অভিযোগ এনে আমার গেল মন খারাপ হয়ে। ভয়, উৎকণ্ঠা আর পেরেশানি যেন একসাথে ঘিরে ধরলো আমাকে। বাবাকে তো ছোটবেলাতেই হারিয়েছিলাম। হঠাৎ করে এবার আম্মু মারা গেলেন। আম্মুকে হারানোর ধাক্কা সামলে ওঠা আমার জন্য কঠিন হয়ে পড়ল। আমি আরও ভেঙে পড়লাম। মামলার কারণে পুলিশের ঝামেলা তো ছিলই, সেই সাথে অশোক রায়ের হুমকি ধমকিও ছিল। আমাকে প্রচণ্ড চাপ দিল জাহিনাকে ছেড়ে দেওয়ার জন্য। বলতো আমি নাকি জাহিনাকে ভুলিয়ে ভালিয়ে মুসলমান বানিয়ে ফাঁদে ফেলে বিয়ে করেছি। বাঁচতে চাইলে আমি যেন জাহিনাকে ফিরিয়ে দিই, নইলে আমাকেও মরতে হবে।
জাহিনাকেও মরতে হবে। তার এসব কথাবার্তা প্রচণ্ড মানসিক চাপ তৈরি করত। কদিন পর গোপনে আমি আর জাহিনা দিল্লি যাওয়ার প্ল্যান করলাম, জাহিনার পড়শিদের সাথে অশোক রায়ের ব্যাপারে আলোচনা করার জন্য। তারা যেন অশোক রায়কে নরম করার চেষ্টা করে। অশোক রায় লন্ডনে ছিল। আমরা গোপনে দিল্লির আগুপাড়ায় চলে গেলাম। অশোক রায় এবং জাহিনার পড়শিদের কাছে সবকিছু খুলে বললাম। তাদের কেউ কেউ সাধুবাদ জানালো, বলল অশোক ছোটবেলা থেকেই খুব জেদি এবং প্রতিশোধপরায়ণ, তার কাছ থেকে সাবধান থাকতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওখানকার বেশিরভাগ লোকই খেপে উঠল আমাদের উপর। ভীষণ ভর্ৎসনা শুরু করলো জাহিনাকে। তাদের মার মুখে অবস্থা দেখে ভরকে গেল জাহিনা। আমিও নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেলাম। দ্রুত চলে এলাম সেখান থেকে। মামলা চলল 1 বছর ধরে। জাহিনার ইসলাম গ্রহণের সার্টিফাইড কপি এবং বিয়ের সার্টিফাইড কপি ছিল আমার কাছে। এ কারণে আইনের অন্ধকার জাল আমাকে আটকাতে পারেনি। আল্লাহ তাআলার অশেষ দয়ায় আদালতের রায় আমাদের পক্ষে এলো। মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলাম আমি। কিছুদিন পর আলহামদুলিল্লাহ জাহিনা মা হলো। অবিকল আমার মতোই হলো আমার পুত্র সন্তান শাহজাদা মুহাম্মদ। বাবা হওয়ার পর আমার জীবন সুখ ঐশ্বর্যে ভরে উঠল। কিন্তু অশোক রায় প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে যে ভয়ঙ্কর ফাঁদ পেতে যাচ্ছিল সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। একদিন হসপিটালে ডিউটি করছিলাম। হসপিটালের ল্যান্ডফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে কেউ একজন বলল, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, দ্রুতই যেন বাসায় চলে আসে। শুনে হন্তদন্ত হয়ে ছুটলাম লন্ডন ভ্যালির দিকে। গিয়ে দেখি আমার ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। ভেতর থেকে আমার 5 মাসের সন্তান শাহজাদা মুহাম্মদের কান্নার শব্দ ভেসে আসছে। দ্রুত প্রবেশ করলাম ভেতরে। এরপর যা দেখলাম এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। জাহিনা খাটের উপর নিথর হয়ে পড়ে আছে। ফুটোটা হয়েছে তার কপালের ঠিক মাঝখানে। রক্ত ঝরছিল সেখান থেকে, বালিশ রক্তে মাখামাখি। শাহজাদা মুহাম্মদ শুয়ে আছে তার পাশেই, হাত পা ছুঁড়ে কাঁদছে। আমার তখন হিতাহিত জ্ঞান ছিল না, কি করব বুঝতে পারছিলাম না। শাহজাদা মুহাম্মদকে কোলে নিয়ে জাহিনার পাশে বসলাম। পালস চেক করলাম, পালস ছিল না। শরীরও ঠান্ডা হয়ে এসেছিল। তবু ওকে হসপিটালে নিয়ে যাবার কথা ভাবলাম। প্রতিবেশীদের সাহায্যের দরকার ছিল। বিশেষ করে পাশের ফ্ল্যাটের জামাল সাহেবের কথা মনে পড়ল। তাকে ডাকতে যাবার জন্য যেই উঠতে গেলাম তখনই হাজির হলো পুলিশ, সাথে অশোক রায়। সে জোরে জোরে বলতে লাগলো, এই যে সন্ত্রাসী, আমার বোনের খুনি, ওকে গ্রেফতার করুন। বলতে বলতে আমার কোল থেকে শাহজাদা মুহাম্মদকে ছিনিয়ে নিল অশোক রায় চৌধুরী। পুলিশ আমার কোনো কথাই শুনল না। গ্রেফতার করে নিয়ে সোজা রিমান্ডে পাঠিয়ে দিল। মিথ্যা স্বীকারোক্তি নিয়ে আমাকেই সাজানো হলো আমার স্ত্রী খুনি। 7-8 মাস মামলা চলার পর আদালত আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। কিন্তু আমি দমে গেলাম না, আপিল করলাম। আপিলে যাবজ্জীবন মৌকুফ হলো ঠিকই, কিন্তু তার পরিবর্তে দেওয়া হলো 19 বছরের সশ্রম কারাদণ্ড। জাহিনা তো মরেই গিয়েছিল, কিন্তু 19 বছরের এই বন্দি জীবন আমার মুহাম্মদের কোনো খবরই আমি পাইনি। আমার হৃদয়ের ভেতর বাহির জুড়ে ছিল মুহাম্মদের চিন্তা। কোথায় আছে আমার শাহজাদা মুহাম্মদ? কেমন আছে? বেঁচে আছে না তাকেও হত্যা করেছে পাষণ্ড অশোক রায়? আমার কিছুই জানা ছিল না। বন্দি জীবন নিয়ে আমার কোনো পেরেশানি ছিল না। আমার সব পেরেশানি ছিল শাহজাদা মুহাম্মদকে নিয়ে। ওর চিন্তায়, ওর ভাবনায়, ওর মায়ায় মাঝে মাঝে মনে হতো আমি পাগল হয়ে যাব। 19 বছরের দীর্ঘ বন্দি জীবন অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। বিশেষ করে হসপিটালের কর্মচারী, ডাক্তার, নার্স এবং হসপিটালের প্রশাসনিক কর্মকর্তারা আমার সাথে সাক্ষাৎ করেছেন। হসপিটালের খোঁজ খবর দিয়েছেন। হসপিটালের বিভিন্ন কাজে আমার পরামর্শ নিয়েছেন। আমি তাদের সবার কাছেই অশোক রায় ও মুহাম্মদের খোঁজখবর জানতে চেয়েছি, কিন্তু তারা কেউই আমাকে সাহায্য করতে পারেনি। আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী জামাল সাহেব একদিন এসেছিলেন আমার সাথে সাক্ষাৎ করতে। তিনি শুধু এইটুকুই জানাতে পেরেছিলেন যে অশোক রায় শাহজাদা মুহাম্মদকে নিয়ে দিল্লি চলে গেছে। কোনো এক কাজে লন্ডন এয়ারপোর্টে গিয়েছিলেন তিনি। সেখানেই অশোক রায়কে দেখেছিলেন দিল্লিগামী ফ্লাইটে চড়তে। সর্বশেষ গত 3 সপ্তাহ আগে হঠাৎ করেই আফসান চাচ্চু এসেছিলেন আমাকে দেখতে। চাচ্চুকেও অশোক রায়ের ঠিকানা দিয়ে মুহাম্মদের খোঁজখবর নিতে বলেছিলাম। সম্ভবত কোনো খোঁজখবর নিতে পারেননি। স্ত্রী হারিয়েছি, বিনা দোষে জেল খেটেছি, তাতেও দুঃখ নেই। যদি আমি আমার মুহাম্মদকে ফিরে পাই আমি সব দুঃখ ভুলে যাব। কথাগুলো বলতে বলতে কাঁদছিলেন জাইহান। তার চোখ থেকে হীরার দানার মতো অশ্রু স্বচ্ছ ফোঁটা ঝরে ঝরে পড়ছিল। তার গম্ভীর চেহারা ছাই রং মেঘের মতো আরও গুরু গম্ভীর হয়ে উঠছিল। জাইহানের জীবন কাহিনী শুনে ভীষণ দুঃখ পেল সাদমান। তার মনে কষ্টের ঢেউ উঠল। মনে হলো বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে। দুঃখ ভরা একটি গভীর শ্বাস ফেলল সে। বলল, মাঝে মাঝে আমাদের জীবনে দুঃখ কষ্টের এমন ঢেউ উঠে যে জীবনের দুকুলেই ভাঙন সৃষ্টি হয়। সুখ আনন্দ সব ভাসিয়ে নিয়ে যায়। ঠিকই বলেছেন সাদমান। আমার জীবনের দুকুল নয়, বরং 3 কুলই ভেঙে গেছে। আনন্দ, সুখ, স্বপ্ন, আশা সব শেষ হয়ে গেছে। কিন্তু
আমি দমে যাবার পাত্র নয়। আমি লড়াই করতে জানি, আবার লড়াই করব আমি। এর শেষ না দেখে হাল ছাড়ব না। আমার শাহজাদা মোহাম্মদকে খুঁজে বের করার জন্য আমি সব করব। অবশ্যই জাইহান, অবশ্যই খুঁজে বের করতে হবে আপনার মোহাম্মদকে। আমিও সাহায্য করব আপনাকে। আগামী সপ্তাহ শেষে আমার সামারের ছুটি শুরু হবে। 22 তারিখে বিমানের টিকিট কেটে রেখেছি। 22 তারিখ সন্ধ্যায় কাশ্মীরের বিমান ধরব আমি। আপনিও চলুন, দুজন একসাথেও চলে যাব। 2-1 দিন বিশ্রাম নিয়ে তারপর আপনাকে নিয়ে যাব দিল্লিতে। অশোক রায়কে খুঁজে বের করব, তাকে পেলেই মোহাম্মদের খোঁজ পাওয়া যাবে। না, এটা করা যাবে না। না সূচক মাথা নাড়লেন জাইহান। আমার যাওয়া যাবে না দিল্লিতে। আমাকে দেখলে কিংবা আমি মুক্তি পেয়েছি জানলে অশোক রায় উধাও হয়ে যেতে পারে, আমার মোহাম্মদকেও লুকিয়ে ফেলতে পারে। তাহলে কি করতে চান? কিভাবে খুঁজে বের করতে চান শাহজাদা মোহাম্মদকে? জেলখানায় বসে 19 বছর ধরে আমি সেই পরিকল্পনাই করেছি। এখন প্রথমে আমি আমার প্রতিষ্ঠান লন্ডন লাইফ হসপিটালে যাব। হসপিটালের খোঁজখবর নিব। তারপর যাব লন্ডন ভ্যালিতে আমার ফ্ল্যাটে। ওখানে আছেন আমাদের প্রতিবেশী জামাল সাহেব। তার কাছে অশোক রায়ের কোনো খোঁজখবর আছে কিনা জানার চেষ্টা করব। তার কাছ থেকে কিছু জানতে না পারলে সব গুছগাছ করে চলে যাব কাশ্মীরে। ওখানে আছেন আফসান চাচ্চু। চাচ্চুর কাছেও অশোক রায়ের ব্যাপারে কোনো না কোনো তথ্য থাকতে পারে। তার কাছ থেকেও যদি কোনো তথ্য না পাই তাহলে সাক্ষাৎ করব ফ্রি কাশ্মীর মুভমেন্টের নেতৃবৃন্দের সাথে। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করতে পারবেন বলে আমার বিশ্বাস আছে। তাই করুন, মাথা ঝাঁকালো সাদমান। তবে তার আগে 2 দিন আমার এখানে বিশ্রাম নিন, মানসিকভাবে প্রস্তুতি নিন, তারপর কাজে নেমে যাওয়া যাবে। শুক্রিয়া, বিশ্রাম নেওয়ার সময় হবে না। মোহাম্মদের চিন্তায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। কোনো কিছুতেই শান্তি পাবো না। যত দ্রুত সম্ভব এখানকার কাজকর্ম গুছিয়ে নেব, তারপর বেরিয়ে পড়ব মোহাম্মদের খোঁজে। অন্তত আজকের দিনটি বিশ্রাম নিন, আবদার করলেন সাদমান। কাল আমি নিজেই নিয়ে যাব আপনাকে আপনার হসপিটালে। ঠিক আছে, কিন্তু কাল ভোরেই বেরিয়ে পড়তে হবে। এখানকার কাজকর্ম সেরে যত দ্রুত কাশ্মীরের পথ ধরতে পারবো ততই স্বস্তি বোধ করবো আমি। পরদিন ভোরে নাস্তা সেরে বেরিয়ে পড়ল দুজন। ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল লিংরু টাওয়ারের সামনে। গাড়িতে উঠে বসলো ওরা। রাস্তাঘাট একেবারে ফাঁকা নয়, তবে যেমনই দ্রুত চলতে শুরু করলো গাড়ি। জাইহান গ্লাসের ভেতর দিয়ে তাকিয়েছিলেন বাইরে। বদলে যাওয়া লন্ডনের দৃশ্য দেখছিলেন দুচোখ ভরে। রাস্তার দুপাশে শুধু উঁচু উঁচু বিল্ডিং, একই মাপের, একই উচ্চতার, প্রায় একই স্থাপত্য শৈলীতে নির্মিত। প্রতিটি স্থাপনাই যেন পরিকল্পিত নগরায়নের পরিচয় বহন করছে। জাইহানের পাশে চুপচাপ বসেছিল সাদমান। একটা প্রশ্ন খচখচ করছে তার মনে। জাইহানের অনুপস্থিতিতে হসপিটাল কি ঠিকমতো চলেছে? আয় ব্যয় লেনদেন কি স্বচ্ছতার সাথে হয়েছে? কিভাবে চলছে হসপিটাল? উসকুস করতে করতে মুখ দিয়ে বেরিয়ে এলো প্রশ্নটি। আচ্ছা জাইহান, আপনি ছিলেন না 19 বছর, আপনার হসপিটাল সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, হসপিটাল ঠিকঠাক আছে পুরোপুরি। এমন একদল বন্ধুর হাতে রেখে গিয়েছিলাম আমার হসপিটাল, যারা বিশ্বস্ত ও আমানতদার, কর্মঠ ও পরিশ্রমী। তারা আমার ছোট্ট হসপিটালকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে গেছেন। 2টো ভবন রেখে গিয়েছিলাম, এখন আরও 4টি ভবন হয়েছে। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজিত হয়েছে। সেবার মান আরও উন্নত হয়েছে। হসপিটালের আয় বেড়েছে 10 গুণ। এখনও আমার অ্যাকাউন্টে 14 কোটি পাউন্ডেরও বেশি ব্যালেন্স রয়েছে। প্রতি মাসেই হসপিটালের আয় ব্যয়ের হিসাবও আমাকে দেখানো হয়েছে। কথা বলতে বলতে রাস্তা ফুরিয়ে এলো। লন্ডন লাইফ হসপিটালের সামনে চলে এলো গাড়ি। চত্বরে প্রবেশ করে গাড়ি থামালো ড্রাইভার। গাড়ি থেকে নেমে এলো ওরা। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে লন্ডন লাইফ হসপিটাল। আকাশ ছোঁয়া 6টি ভবন, সামনে প্রশস্ত চত্বর। দেখেই চোখ জুড়িয়ে গেল জাইহানের। খুশি হয়ে উঠল মন। ছোট্ট একটি হসপিটাল রেখে গিয়েছিলেন তিনি, আজ সেটা কত বড়! গর্বে ভরে উঠল বুক। সাদমানকে নিয়ে হসপিটাল প্রবেশ করলেন জাইহান। রিসেপশনে বসেছিলেন মাহমুদ আব্বাসি, জাইহানের কাশ্মীরি প্রতিবেশী সে। জাইহান তাকে নিয়ে এসেছিলেন এখানে। তার অসহায় পরিবারের ডালভাতের ব্যবস্থা করেছিলেন তিনি। নিজের বাবা মার পর সম্ভবত জাইহানকেই সবচেয়ে বেশি ভালোবাসে সে। এত বছর পর আজ হঠাৎ হসপিটালের গেট দিয়ে তাকে প্রবেশ করতে দেখেই থমকে গেল সে। যা দেখেছে তা সত্য কিনা সন্দেহ হলো। 2বার চোখ রোগড়ে আবারও তাকালো সে। না, মিথ্যে নয়, সত্যিই দেখতে পাচ্ছে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল মাহমুদ আব্বাসি। হাউমাউ করে কেঁদে উঠল আনন্দে। রিসেপশন থেকে বেরিয়ে জাইহানের দিকে এগিয়ে যেতে যেতে চিৎকার জোরে দিল, স্যার চলে এসেছেন, জাইহান স্যার চলে এসেছেন। মুহূর্তের মধ্যেই পুরো হসপিটালে ছড়িয়ে পড়ল জাইহানের আগমনের সংবাদ। ডক্টর, নার্স আর প্রশাসনিক কর্মকর্তারা নেমে নিচে এলো। উষ্ণ অভ্যর্থনার সাথে বরণ করে নিল জাইহানকে। অফিসে নিয়ে গিয়ে বসানো হলো তাকে। সাদমানকে পাশে নিয়ে বসলেন জাইহান। ডক্টর এবং প্রশাসনিক কর্মকর্তারা
বসলো তাকে ঘিরে। দীর্ঘ 19 বছর পর নিজের গড়া হসপিটালে এসে মনটা ভরে গেল জাইহানের। আনন্দে চোখে অশ্রু চলে এলো, আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি। সবার জন্য দোয়া করলেন মনে মনে। জাইহান বললেন, আমার জীবন কাহিনী তো জানেনই, জানি না আমার শাহজাদা মোহাম্মদ কোথায় আছে। তাকে বুকে ফিরে না পাওয়া পর্যন্ত মনে শান্তি পাবো না। তার খোঁজে বেরিয়ে পড়তে হবে আমাকে। সে কারণেই দ্রুত কাশ্মীরের পথ ধরবো আমি। এতদিন যেভাবে আগলে রেখেছেন এই হসপিটাল, আগামী দিনেও সেটা অব্যাহত রাখতে হবে। জাইহান কাশ্মীরে সময় ক্ষেপণ করলেন না, তিনি লন্ডন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সাদমান বাধা দিতে চাইলেন। তিনি বললেন, আমিও তো যাব আগামী সপ্তাহে, চলুন একসাথে যাই। এতটা দেরি করার ধৈর্য আমার নেই। মাথা নাড়ালেন জাইহান। আপনি আসুন আগামী সপ্তাহে, আমি আজই চলে যাচ্ছি। কিন্তু উঠবেন কোথায় গিয়ে? উৎকণ্ঠা সাদমানের কণ্ঠে। সোজা ছানপরায় চলে যাব। চাচ্চুর সাথে সাক্ষাৎ করে অশোক রায়ের খোঁজখবর জানার চেষ্টা করব। তারপর যাব শ্রীনগর। ওখানে গিয়ে ফ্রি কাশ্মীর মুভমেন্টের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে জাসুস মুভমেন্টের দ্বারস্থ হব। অশোক রায়কে খুঁজে বের করার জন্য তাদের সাহায্য দরকার হবে আমার। আমি ছিলাম ফ্রি কাশ্মীর মুভমেন্টের বড় ডোনার। আশা করি তারা আমাকে ফেরাবে না। আমাকে সঙ্গ দিয়েছেন বলে আপনার প্রতি আমি কৃতজ্ঞ সাদমান। অনেক কষ্ট দিয়েছি আপনাকে। এবার বাসায় ফিরে যান। আপনার সাথে যেতে পারলে ভালো লাগতো। দোয়া থাকবে আল্লাহ যেন শাহজাদা মোহাম্মদকে আপনার বুকে ফিরিয়ে দেন। চলুন একসাথে বের হওয়া যাক। একসাথে নিচে নেমে এলেন দুজন। হসপিটাল চত্বরেই ব্ল্যাক ল্যান্ড ক্রুজার নিয়ে অপেক্ষা করছিল হসপিটালের ড্রাইভার মুস্তফা। তার পাশেই ছিল সাদমানের গাড়ি। গাড়ির সামনে এসে পরস্পরের কাছ থেকে বিদায় নিলেন দুজন। গাড়িতে উঠে বসলেন জাইহান। সাদমানও উঠে বসলো তার গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো এয়ারপোর্ট অভিমুখে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের পর্বটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী পর্বে থাকবে আরও থ্রিলার, যেখানে আমরা জানতে পারবো শাহজাদা মোহাম্মদের সর্বশেষ পরিস্থিতি। জাইহান কাশ্মীরি কি তার প্রিয় সন্তান শাহজাদা মোহাম্মদের সাক্ষাৎ পাবে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।